সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা। দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ সরকার প্রধানের। স্বচ্ছতা নিশ্চিত করে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এনআইডি কি করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে। সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ। চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভিসা নিয়েও আলোচনা। তিস্তা প্রকল্প শুরুর আশা চীনের। অভিন্ন লক্ষ্যে কাজ করার আগ্রহ পাকিস্তানের। রাজনীতিমুক্ত হবে শিক্ষা খাত। সব কারিকুলাম আসবে এক ছাতার নিচে। শিক্ষক কর্মচারীদের বেতন সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস মন্ত্রীর। এবং শুল্ক চুক্তির ভবিষ্যৎ নিয়ে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। বিশ্বব্যাপী শুল্ক বাড়িয়ে 15% করলেন ট্রাম্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই নির্দেশ দেন তিনি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া নিয়েও বৈঠক করেছেন সরকার প্রধান। এদিনও সচিবালয়ে কর্মব্যস্ত সময় কাটান তারেক রহমান। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত। সরকার প্রধানের দায়িত্ব নিয়েই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে উন্নয়ন এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল 9টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকার প্রধানের সভাপতিত্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। পরে স্বাস্থ্যসেবা নিয়ে আরও একটি বৈঠকে অংশ নেন তারেক রহমান। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে একগুচ্ছ নির্দেশনা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। দেখা করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। নিজ দফতরে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো ফাঁক ফোকর থাকবে না। এনআইডি কি করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে। কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। নারীদের সচ্ছল করে পরিবারে গুরুত্ব বাড়ানোই সরকারের লক্ষ্য বলে জানান মন্ত্রী। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আরও জানিয়েছেন, পুলিশের উচ্চ পর্যায়ে শুরু হয়েছে রদবদল। অবশেষে আর কদিন পর কার্যকর হচ্ছে জাতীয় সংসদ। সেই মাহেন্দ্রক্ষণের দিন নির্ধারিত হয়েছে 12ই মার্চ। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেদিনই নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এছাড়া একই দিন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান
করা হবে। সম্প্রতি রাজধানী আদাবরে চাঁদার দাবিতে একটি কারখানায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদাবরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। এরকম একটা সংবাদ আমাদের কানেও এসছে, আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। না, কিছু পরিবর্তন তো আসবে। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ও জনগণ কেন্দ্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভিসা স্বাভাবিক করা নিয়েও হয়েছে আলোচনা। এদিকে সবার আগে বাংলাদেশ নীতিতে সমর্থন জানিয়ে চীন বলছে, দুই দেশের সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবে না। নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত, চীন, পাকিস্তান ও সৌদি আরবের কূটনীতিকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারে আশা প্রকাশ করেছে দেশগুলো। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। পরে গণমাধ্যমে জানান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিগগির চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বেইজিং সরকার। এদিকে তিস্তা প্রকল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইয়া ওয়েন বলেন, নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে ঢাকার পাশে থাকবে তার দেশ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানা হবে না বলেও সাফ জানান রাষ্ট্রদূত। China attaches great importance to deepening relations with Bangladesh and supports the new government under the leadership of Prime Minister Tariq Rahman in exercising smooth governance. একই দিন বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দিল্লির আকাঙ্ক্ষার কথা সরকারকে জানান তিনি। এছাড়া দুদেশের জনগণের স্বার্থকেন্দ্রিক আলোচনার মধ্যে ভিসাও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা। Strengthen our people-centric cooperation in all domains. So I think, of course, people-to-people exchanges is a very important part of our bilateral relations, and we really hope to take forward things, working together in a positive, constructive and forward-looking manner. রোববার বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পরে দেশটির ফেসবুক পেজে জানানো হয়, পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যে কাজ করায় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিহা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা খাতকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার সব কারিকুলামকে এক ছাতার মধ্যে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিভিন্ন প্রেক্ষাপটে ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তন, বিপুল বাজেট বরাদ্দ আর নানা পরিকল্পনার পরও দেশে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ। নতুন সরকারের সামনে শিক্ষা খাত নিয়ে চ্যালেঞ্জ অনেক। তবে সংকট কাটিয়ে শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী, মানসম্মত ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন নতুন সরকারের মন্ত্রীরা। রোববার সকালে সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় কারিকুলাম সংস্কার, শিক্ষকদের বেতন কাঠামো সহ বিভিন্ন প্রস্তাব তোলেন ঐক্যজোট নেতারা। শিক্ষা খাতকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সব শিক্ষাক্রমকে এক ছাতার আওতায় আনা হবে। এক কারিকুলাম আমব্রেলার অধীনে পুরো দেশকে আনতে চাই, যেটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, করাপশন ফ্রি
আমাদের এডুকেশন ব্যবস্থা। শিক্ষার আর কোনো দাবি নিয়ে কখনো আন্দোলন করতে হবে না এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে জঙ্গি নাটক সাজিয়ে 9 জন হত্যায় শেখ হাসিনাকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। নির্মম সেই হত্যাকাণ্ডের দায়ে এবার বিচারের মুখোমুখি অভিযুক্তরা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে 29 মার্চ মামলার সূচনা বক্তব্য ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এই মামলায় 2 জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন, 2 জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। একই দিনে সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন গণঅভ্যুত্থানে আহত ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা। আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। আসামির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এনাদেরকে দায়ী মনে করেন। ওনারা বলেছেন যে তারা যদি পরামর্শ করে কারফিউ জারির সিদ্ধান্ত না নিত তাহলে আমার সন্তান সহ এই হাজার হাজার মানুষ নিহত হতো না। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যার দায়ে অভিযুক্ত হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল 2। অন্যদিকে রাজধানীর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা আগ্রাসী শুল্ক বাতিলের পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির কি হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ধোঁয়াশা কাটাতে চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের সঙ্গে অনলাইনে বৈঠক হবে বলে জানিয়েছে বাণিজ্য সচিব। এভাবেই গত বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হয় আগস্টের প্রথম সপ্তাহে। এই শুল্ক গেল শুক্রবার বাতিল ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। যদিও ট্রাম্পের বাড়তি শুল্কের বোঝা কমাতে গেল 9 ফেব্রুয়ারি একটি বাণিজ্য চুক্তি করে ঢাকা ওয়াশিংটন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ এই চুক্তির শর্ত পুনর্বিবেচনা করার সুযোগ পেল বলে মনে করেন দ্বিপাক্ষিক বাণিজ্য বিশ্লেষকরা। এখন বাংলাদেশকে চুক্তিটা রিনেগোশিয়েট করার জন্য আবার চেষ্টা করতে হবে, কারণ চুক্তিতে অনেকগুলো ধারা আছে, শুধু রেসিপ্রোকাল ট্যারিফ না, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে যেটা প্রতিপালন করা বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হতে পারে। আমার মনে হয় যে এটা একটা সুযোগ হলো বাংলাদেশকে সেই অবস্থাটা পরিবর্তন করার। এই সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানি বাজারে অসম প্রতিযোগিতার চাপে থাকা বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তারা। যেহেতু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়া আগের ট্যারিফটা বাতিল করেছে, সুতরাং এর প্রেক্ষিতে আর আমাদেরও নতুন সরকার আসছে, এই দুইটাকে কেন্দ্র করে আমরা নতুন করে এটা ভাবা যায় কিনা আমি সরকার প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী দুইজনকে বিনীত অনুরোধ করব, সাথে বাণিজ্য মন্ত্রীকে। মার্কিন আদালতের রায় আপিলে টিকবে কিনা কিংবা টিকলেও ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা জানতে অপেক্ষা করতে হলেও বাণিজ্য সচিব বলছেন চলতি সপ্তাহেই হবে ঢাকা ওয়াশিংটন বৈঠক। মিটিং টাইম আমরা সহজেই করবো, এই সপ্তাহে আমরা একটা সভা করবো, আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। তোফাজ্জল হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার 5টি ইভেন্ট স্কুল পর্যায়ে বাধ্যতামূলক হচ্ছে। অবকাঠামোর চেয়ে ক্রীড়া সংশ্লিষ্টদের সুযোগ সুবিধা বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের 4র্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমাদের যেহেতু যে সিজনাল যে বিষয়টা রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন, সেইভাবে আমরা আমাদের ক্যালেন্ডারগুলোকে আমরা সাজাবো। সাজানোর মাধ্যমে
আমরা আমাদের খেলাগুলোকে সারা বছর প্রতিনিয়ত খেলার মাঠে আমরা রাখতে চাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা, দ্রুত শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর নির্দেশ, স্বচ্ছতা নিশ্চিত করে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এবং বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, ভিসা নিয়েও আলোচনা, তিস্তা প্রকল্প শুরুর আশা চীনের, অভিন্ন লক্ষ্যে কাজ করায় আগ্রহ পাকিস্তানের। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী শবনম নিউজ। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।